আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং রাত্রিকালীন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ফার্স্ট ইয়ারের ক্লাস। এবং আজকে যথারীতি আমি দুইটা রেমেডি পড়াবো। একটি হচ্ছে ইথুজা সাইনোপিয়াম আর দ্বিতীয়টি হচ্ছে অ্যালোসোপোট্রিনা। হ্যাঁ, দুইটা মেডিসিনই কিন্তু একটু ছোট, বাট এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। হ্যাঁ, আমরা চেষ্টা করি ইনশাল্লাহ ইথুজা দিয়ে শুরু করি। সময় খুব কম, আসলে বেশি কথা বলতে গেলে হয়তো আমি দুইটা রেমেডি আপনাদেরকে দেখাতে পারবো না। ইথুজা এর কমন নেম হচ্ছে ফুলস পালসি বা সার্কেল বা পয়জন, যেটাই বলি না কেন, এটা তার কমন নাম। কিংডম হচ্ছে প্ল্যান্ট, সাধারণত গাছ থেকে হয়। এটা খুব একুইড স্টেজে খুব ভালো কাজ করে এই রেমেডিটা। আমরা কিন্তু একুইড এবং ক্রনিক রূপ কাকে বলে এবং এর স্থায়িত্বকাল কতদিন অলরেডি কিন্তু আমি ক্লাসে বুঝিয়েছি, তাই না? যে কোনটা অ্যাকুইড রোগ এবং কোনটা ক্রনিক রোগ আর কতটুকু পর্যন্ত স্থায়ী থাকে, এটা নিয়ে আজকে আর কথা বললাম না। সাইডটি হচ্ছে রাইট সাইড, মাইজম শরীর এবং থার্মাল স্টেট হচ্ছে হট। অর্থাৎ ইথুজার মেডিসিনটি যাদের লাগে সেই ধরনের পেশেন্টেরা প্রচন্ড হট থাকে বেশি। এর অ্যাকশন হচ্ছে নন পলিক্রেস্ট, আর এর হচ্ছে পিপাসা আছে আনকনজিয়েবল এবং থার্স্টলেস। পিপাসা থাকতেও পারে, নাও থাকতে পারে, এবং প্রচুর পরিমাণে সে পানি পান করতে পারে। অ্যাপিটাইট ইনক্রিজ রিডিউস দুইটাই থাকতে পারে। সেন্সিটিভিটি লো এবং হাই। টাইম ফেজ হচ্ছে নুন, আফটারনুন, ইভিনিং। এগুলো মোটামুটি প্রায় একই ধাঁচের। পলিক্রেস্ট বা নন পলিক্রেস্ট, থার্স্ট, অ্যাপিটাইট, সেন্সিটিভিটি, টাইম ফেজ, এই চারটা মোটামুটি অন্যান্য রেমেডির সাথে এক। কিন্তু এখানে একটু খেয়াল করেন, এই যে জেন্ডার, হ্যাঁ, এখানে কিন্তু চাইল্ড দেওয়া। আমরা যে অনেকগুলি রেমেডি, আমাদের তো হাতে অনেক রেমেডি আছে, কিন্তু যখন আমরা কোনো শিশুদের ক্ষেত্রে কোনো রেমেডি চিন্তা করব, তখন কিন্তু শিশুদের জন্য কিন্তু বেশ কিছু রেমেডি আলাদা আলাদা আছে। যেমন এই ইথুজা শিশুদের জন্য। তারপর আর কি কি রেমেডি থাকতে পারে, বোরাক্স, সিনা, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা কিন্তু শিশুদের ক্ষেত্রে খুব ভালো ব্যবহার করি। এবং ক্যালকেরিয়া কার্ড, ক্যালকেরিয়া কার্ড শিশুদের বড়দের সবার জন্যই, কিন্তু মূলত এটা শিশুদের ক্ষেত্রে আমাদের খুব ভালো একটা রেমেডি ক্যালকেরিয়া কার্ড। তাহলে দেখেন এই রেমেডি গুলাও কিন্তু আমরা আলাদা করতে পারি, যে কোনটা পুরুষদের রেমেডি, কোনটা মহিলাদের রেমেডি, কোনটা শিশুদের রেমেডি। মহিলাদের রেমেডির মধ্যে আমরা কি কি জানি, পালসেটিলা, সিপিয়া, সেবাইনা, সিকেলিকর, তারপর আপনার নেট্রাম মিউর, এইগুলি আরো আছে কি, এগুলি সাধারণত মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর ছেলেদের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা বেশিরভাগ জানি নাক্স ভূমিকা, লাইকোপোডিয়াম, নেট্রাম মিউর। নেট্রাম মিউর দুইটাই ক্ষেত্রে হয়, ছেলে এবং মেয়ের ক্ষেত্রেও যায়, সব ক্ষেত্রেই নেট্রাম মিউর। এগুলো সাধারণত আমরা চিন্তা করি এগুলো ছেলেদের ক্ষেত্রে খুব বেশি ব্যবহৃত হয়। মেয়েদের ক্ষেত্রে যে হবে না এমনটা কিন্তু না, সব মেডিসিনই আমরা সবাইকে দিতে পারি, কিন্তু প্রমাণে প্রুফে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে এই মেডিসিন গুলি ছেলেদের ক্ষেত্রে দেওয়া হয়। ওরকম শিশুদের ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিন গুলি আছে। তো যাই হোক, আমি আজকে যে মেডিসিনটা পড়াচ্ছি ইথুজা, খুবই মানে শিশুদের জন্য খুবই ভালো একটা রেমেডি। এই যে দেখেন, এটা হলো ইথুজার গাছ। এই ফুল আপনি একটু দেখে রাখেন, যদি আপনাদের চারপাশে আশেপাশে, এবং যারা বোটানি নিয়ে পড়াশোনা করেন বা যারা একটু ফুল প্রেমী বা প্রকৃতি প্রেমী, তারা কিন্তু এই গাছগুলো আপনাদের সচরাচর চোখে পড়তে পারে। এই গাছগুলি, হ্যাঁ, এটা এটা হলো ইথুজা গাছ। আচ্ছা, সবসময় একটা কথা আমরা বলি যে আগে হলো দর্শনদারি, তারপর হলো গুণ বিচারী। হ্যাঁ, এবং হোমিওপ্যাথিতে কিন্তু এই ফেস মানে এট এ গ্ল্যান্স, অর্থাৎ রোগীর চেহারা বা রোগীর যে একটা মানে কি বলবো বাহ্যিক কাঠামো, এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, এর জন্য কিন্তু আপনাদের প্রথমে কিন্তু অবশ্যই রোগীকে দেখে আপনারা প্রেসক্রিপশন করবেন। এটা খুব ভালো একটা বিষয়। সাইন সিমটম সহজে বোঝা যাবে, রোগীটি কোন কনস্টিটিউশন আছে সেটা বোঝা যাবে। তাহলে দেখেন, আমি প্রথমে বললাম যে ইথুজা কিন্তু একটা বাচ্চাদের রেমেডি। হ্যাঁ, এবং এই বাচ্চাদের রেমেডি ক্ষেত্রে দেখেন, এখানে কিন্তু এই বাচ্চাদের রেমেডি ক্ষেত্রে বলা হয়েছে কি হিপোক্রেটিস, হ্যাঁ, ফেস। এখন আপনি বলতে পারেন যে ম্যাডাম হিপোক্রেটিস ফেস কোনটা? হিপোক্রেটিস ফেসটা হইতেছে যে তাকে দেখে মনে হবে যে মানে শিশু থেকেই, হ্যাঁ, যে তার মনে হয় চেহারা একটু কেমন যেন একটু বৃদ্ধ বৃদ্ধ ভাব, তাকে বোঝা যাবে না বৃদ্ধ ভাব। সে দাঁড়াতে পারবে না, মাথা তুলতে পারবে না, এবং
তার কি হবে, তার কি হবে কি মানে উৎকণ্ঠা, মুখটা একটু বাঁকানো থাকবে, বাচ্চাদের মুখ একটু বাঁকানো থাকবে, তারপর আপনার চোখের নিচে বা গালের নিচে নিচে একটা দাগ পড়ে থাকবে। হ্যাঁ, এবং দেখা যাবে চেহারার ভিতরে দেখা যাবে একটু বেদনা বেদনা ভাব, কুচকে কুচকে যাবে। নাকের পাখনার দুই পাশে যে দাগটা থাকে, নাকের পাখনার নিচে, নাকের পাখনা তো আমরা চিনি, নাকের পাখনার দুই পাশটাতে একটু বাঁকা দাগ থাকবে। এবং কি থাকবে, নাকের ডগায় হারপিসের মতো একটা উদ্বেগ থাকবে। এই যে ইরেকশন অন দ্য টিপ অফ দ্য নোজ, এটা কিন্তু কষ্টিকামের ভিতরেও আছে। কিন্তু যদি এই হারপিসটা বাচ্চাদের বেলায় থাকে তাহলে কিন্তু আমরা ইথুজা সাইনোপিয়াম ভাববো। আর এই হারপিসটা যদি বড়দের বেলায় থাকে তাহলে কিন্তু আমরা একবার তাকে কষ্টিকামের কথা চিন্তা করবো। হ্যাঁ, দেখেন একই একই সাইন সিমটম, বাট দুইটা রেমেডিকে মানে বেয়ার করছে। তাহলে আমরা কি দেখলাম, হিপোক্রেটিক হইতেছে ঠিক বাচ্চাটাকে দেখে একটা একটু বৃদ্ধ মানুষের মতো অনুভব। আমরা যখন বলি যে ও বাচ্চাটা মনে হয় অনেকদিন যাবত পেটে ছিল, একটু একটু কেমন জানি আসলে, একটা বাচ্চা দেখলে যেরকম কোমল হয়, একটু ফ্রেশ হয়, ওরকম দেখা যাবে না। তার মুখের ভিতরে একটু ভাঁজ ভাঁজ থাকবে, চেহারার ভিতরে একটু ভাঁজ থাকবে, নাকের নিচে একটু দাগ থাকবে, ইয়ের নিচে নাকের পাখনার নিচে, নাকের ডগায় একটু হারপিসের মতো থাকবে। এরকম একটা মানে ফেস কিন্তু এই ইথুজার পেশেন্টদের থাকবে। আবার আপনি যদি শিশুটাকে দেখেন, যদি আপনার চেম্বারে শিশুটা নিয়ে আসে, মা অবভিয়াসলি মা নিয়ে আসে, কিংবা আপনি যদি তার বাড়িতে ভিজিট দেখেন করেন, তাহলে দেখবেন শিশুটা কি অত্যন্ত দুর্বল। সে কিন্তু সহজে দাঁড়াতে পারবে না, মাথা তুলতে পারবে না, এবং তার মধ্যে কি সবসময় একটা অবসন্নতা ভাব, একটা ঘুম ঘুম ভাব, একটা লেজিনেস। হ্যাঁ, একটা লেজিনেস, একটা ঘুম ঘুম ভাব, সে মাথা তুলে তাকাবে না, অন্যান্য বাচ্চাদের মতো অন্যান্য বাচ্চাদের কিউটি 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 একটু ভাব লাগে, এই ভাবটা তার মধ্যে থাকবে না, এবং শরীরটা কিন্তু তার অত্যন্ত দুর্বল লাগবে। আর কি হবে, এই ইথুজা পেশেন্টের শিশুদের, এখানে নেক্সট সম্ভবত আমার শিশু, যেহেতু এটা শিশুদের একটা রেমেডি, সো আমি একটা শিশুদের নিয়ে আলাপ করি। শিশুদের ভিতরে কি হবে, এই শিশুরা সাধারণত চালাক চতুর হয় না, হ্যাঁ, স্টুপিড প্রকৃতির হয়। স্টুপিড প্রকৃতির কি, কোনো কিছু চিন্তা করতে পারে না, হ্যাঁ, হতবুদ্ধি থাকে। যেমন ধরেন দুইটা শিশু আপনার, এবং এটা ইনফ্যান্ট থেকে, ইনফ্যান্ট কি জন্ম নেওয়ার পর থেকে সাধারণত 40 দিন পর্যন্ত আমরা সে বাচ্চাটাকে ইনফ্যান্ট করি। ইনফ্যান্ট থেকেই দেখা যাবে সে চালাক চতুর না। এখন সে তো ছোট মানুষ, কি করে আপনারা বুঝবেন যে 40 দিনের বাচ্চা সে আবার চালাক চতুর হবে না হবে, বুঝবো কেমনে? হ্যাঁ, কিছু কিছু বাচ্চা আছে যাদের যখন আপনি তাকাবেন দেখবেন যে আই কন্টাক্ট করতে পারছে, বাচ্চাকে দেখে তাকাতে পারছে। আপনি যখন তাকে শব্দ করবেন দেখবেন আপনার শব্দটা সে খুঁজছে, চোখে চোখ রেখে খুঁজছে যে শব্দটা কোথায় হচ্ছে। আপনি একটা কালার দিবেন, হ্যাঁ হ্যাঁ, সে কিন্তু কালারের দিকে তাকাই থাকবে। এর জন্যই কিন্তু দেখবেন যে অনেক বাচ্চাদের এই যে মাথার উপরে কিন্তু লাল রঙের একটা ফুল, একটা ঝুনঝুনি দেওয়া হয়। তার কারণ কি, বাচ্চারা যেন বুঝতে পারে যে লাল কালারটা যেন ওরা বুঝতে পারে, কারণ ওরা তো কালার ব্রাইন থাকে, প্রথম প্রথম ওরা তো বুঝতে পারে না থাকে। এখন কিন্তু এই ইথুজের বাচ্চাগুলাকে দেখা যাবে যে তারা মানে একটু বুকা বনে হয়ে থাকবে। শব্দ আপনি যে ঝুনঝুনি বাজাচ্ছেন, সে কি আপনার দিকে তাকাবে নাকি ঘুরবে আপনি বুঝতে পারবেন না। মানে আপনার অ্যাক্টিভিটিস দেখে বুঝতে পারবেন না যে বাচ্চাটা কি আসলেই আমি যে ঝুনঝুনি বাজালাম সে কি ঝুনঝুনি আওয়াজটা শুনতে পারছে, কিংবা আমি যে উপরে একটা ফুল লটকে রাখছি সে কি দেখতে পাচ্ছেন, বাট আপনি নিজেও কনফিউজ হয়ে যাবেন। এরকম একটা সিচুয়েশন এই ইথুজা বাচ্চাটা থাকে। এবং যখন একটু বড় হয়, হ্যাঁ, যখন একটু বড় হয় তখনও তার মধ্যে একটু বুদ্ধির অভাব থাকে। দেখা যায় যে একটা বাচ্চা তার যতটুকু মানে বুদ্ধি হওয়া দরকার তার মধ্যে ততটুকু বুদ্ধি থাকবে না। একটা অন্য একটা বাচ্চা বসায় রাখলে সব করে বসে যাবে, মানে তার ভিতরে কোনো জেদ থাকবে না, একটু কান্নাকাটি থাকবে না। এগুলোও কিন্তু একটা বাচ্চার গুণ। আমরা যদিও বলি যে একটা বাচ্চা ঝগড়া করবে, একটা বাচ্চা মারামারি করবে, এটা দোষ না, আমি মনে করি এটা একটা বাচ্চার গুণ। কারণ একজন বাচ্চা খাবার নিবে একটু কেড়ে, বা তাকে একটু মারামারি করলো বা তার সাথে পিড়াপিড়ি করলো, এটা কিন্তু বাচ্চার একটা সঠিক লক্ষণ। হ্যাঁ, কারণ ছোটবেলা থেকে কিন্তু কোনো বাচ্চা কখন আপনার কাছ থেকে আদব কায়দা নিয়ে বড় হবে না, ভদ্রতা নিয়ে কিন্তু সে বড় হবে না, ভদ্রতা তার পারিপার্শ্বিক থেকে সে শিখবে। তো দেখা যাবে যে এই ইথুজার বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলি ল্যাক অফ থাকবে তার মধ্যে। আচ্ছা, এবার আমি আসি জেনারেলে। হ্যাঁ, জেনারেলটাতে কি, জেনারেলটাতে সরি, several acutes with vomiting and diarrhea, extreme prostration, especially in newborn। অর্থাৎ বেশিরভাগ একুইট রোগের ক্ষেত্রে, একুইট কোনো শিশু, আজকে ইথুজা যারা পড়বেন তারা কিন্তু একটা ছোট বাচ্চাকে ট্রিটমেন্ট করতে পারবেন। সো চিন্তা করেন আজকে সাবজেক্টটা কতটা গুরুত্বপূর্ণ। আপনার চেম্বারে সব থেকে আশেপাশে যারা আছে তাদের কথা চিন্তা করেন, অনেক বাচ্চা কাচ্চারা আছে, এবং বর্তমান সময়ে কিন্তু
একটা জিনিস খুব বেশি প্রচলন, সেটা হচ্ছে হোমিওপ্যাথিতে কিন্তু শিশুদের ট্রিটমেন্টটাই বেশি হয়। কারণ কোনো বাবা মা কিন্তু সহজে তাকে অ্যান্টিবায়োটিক বা জটিল ধরনের কোনো মেডিসিন দিতে চায় না, কারণ একটা প্যারাসিটামল ট্যাবলেটটা বাচ্চার জন্য ওই তিতা ওষুধ সে খেতে চায় না। যার জন্য কিন্তু বেশিরভাগ মানে পরিবাররাই কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে হোমিওপ্যাথি ওষুধ হয়, কারণ এখানে একটু মিষ্টি মিষ্টি ভাব, একটু পানি, বাচ্চা সহজেও খেতে পারে এবং সহজে আরোগ্য হয়। তাহলে আমাদের এই বাচ্চাদের কিভাবে ট্রিটমেন্ট করার জন্য যে বেশ কিছু রেমেডি আছে, আমরা যদি রেমেডি গুলাকে আত্মস্থ করি এবং আয়ত্ত করি, তাহলে কিন্তু খুব সহজে আমরা বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করতে পারি। আর বাচ্চাদের ট্রিটমেন্ট করা কিন্তু খুব সহজ বিষয় নয়, কেননা বাচ্চারা তো আপনাকে লক্ষণ দিতে পারে না। একটা 1.5 মাসে 2 মাসের একটা বাচ্চা আপনার চেম্বারে আসলো, তার ভীষণ জ্বর বা তার পাতলা পায়খানা বা তার বমি হচ্ছে বা খিচুনি হচ্ছে বা র্যাশ বের হচ্ছে, যে কোনো কিছু নিয়ে তারা সে আপনার চেম্বারে আসলো, সে কি আপনাকে বলতে পারবে যে আমার যে জ্বর হয়েছে, আমার পিপাসা আছে, আমার বমি লাগতেছে, আমার পাতলা পায়খানা, কিচ্ছু কিন্তু বলতে পারবে না। সমস্ত কথা নিতে হবে তার বাবা মার কাছ থেকে, এবং তাকে লক্ষণ দেখে, তার চোখের চাউনি, তার পায়খানার রং কিরকম, তার শরীরের ওয়েট কতটুকু, বাচ্চা হাসে কিনা, বাচ্চা ঘুমায় কিনা, বাচ্চা কতটুকু পর পর ঘুমায়, সে প্রস্তাব ঠিক আছে কিনা, পায়খানা ঠিক আছে কিনা, এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে প্রেসক্রিপশন করতে হবে। সো এখানে কিন্তু একটা জটিল বিষয়। আপনি যদি ওরকম বিচক্ষণ না হন যে কোন রেমেডির সাথে কি হবে, কখনো বাচ্চার মন হলুদ হতে পারে, কখনো সবুজ হতে পারে, কখনো কালো হতে পারে, কখনো লাল হতে পারে, কখনো সোপসোপা যেতে পারে, কখনো পানির মতো বের হতে পারে। এখন প্রত্যেকটা লক্ষণের উপর ভিত্তি করে কি কি রেমেডি আসতে পারে, আপনি যদি এইটা সঠিক মতো না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি কখনোই বাচ্চা খুঁজে ট্রিটমেন্ট করতে পারবেন না। দেখেন, ইথুজা হইতেছে 3 লেভেলের একটি মেডিসিন, স্পেশালি অ্যাকুইট উইথ ভমিটিং এন্ড ডায়রিয়া এক্সট্রিম প্রস্টেশন। অর্থাৎ অ্যাকুইট ক্ষেত্রে যদি কোনো রোগী মানে ছোট শিশু আপনার চেম্বারে আসে বা তার বাবা মা যদি এটা বলে যে প্রচুর বমি করতেছে এবং এক্সট্রিম পর্যায়ের ডায়রিয়া, বমিও হইতেছে, ডায়রিয়া হইতেছে, এবং কি সে প্রস্টেশন, গ্রেট প্রস্টেশন মানে কি একদম মানে দুর্বল হয়ে গেছে, স্পেশালি নিউবর্ন, একদম সদ্যজাত শিশুর পাতলা পায়খানা হতে পারে না, ডায়রিয়া হতে পারে না, সাথে বমি হতে পারে না, তারা কিন্তু দৌড়তে আপনার চেম্বার আগে নিয়ে আসবে যে আমার বাচ্চাটা বমি করতেছে, দুধ খেলেই বমি করে বা কিছু খাইলেই বমি করতেছে, ডায়রিয়া হইতেছে এবং লেতায় যাচ্ছে, তাড়াতাড়ি দ্রুত তাকে নিয়ে যান। তখন কিন্তু আপনি একবার ইথুজা তাকে দেখতে পারেন, এবং ইথুজার পায়খানাটা কিন্তু মলটা কিন্তু একটু সবুজ কালারের হয়। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে পায়খানা করতেছে, পায়খানা কালারটা কি, যদি বলে একটু সবুজ কালারের হয়, তাহলে কিন্তু আপনি তাকে ইথুজা দিতে পারেন। দেখেন কত সূক্ষ্ম এবং কত সুন্দর, যদি শুধু খালি একটু ডিফারেন্স তৈরি করতে পারেন, তাহলে ওই বাবা মা কি আপনার খুশি হবে না যদি দেখতে পারেন যে আপনি তার বাচ্চাটাকে সুস্থ করে দিলেন ওই ডায়রিয়া থেকে, ভমিটিং থেকে। তাহলে দেখেন, এটা হচ্ছে তার জেনারেল লক্ষণ। আর কি লক্ষণ? আর হচ্ছে তার ট্রাবল স্লিপিং, হ্যাঁ, ওয়েক্স ফ্রিকোয়েন্টলি উইথ ডিসপেনিয়া এন্ড মাস্ট ওপেন দ্য উইন্ডোজ। সে দেখেন আরেকটা লক্ষণ তার মধ্যে আছে, তার হচ্ছে তার ঘুমের সমস্যা হবে। কি সমস্যা হবে? সে ঘন ঘন জেগে যাবে, এবং ডিসপেনিয়া মানে ঘুমের মধ্যে নাক ডাকবে, ছোট্ট একটা শিশু কিন্তু সে ঘুমের মধ্যে নাক ডাকবে, আর সে বারবার কি করবে? জানালার দিকে তাকাবে। দেখেন মাইন্ড কি, আপনি শিশুকে, আপনি তার বাচ্চাকে জিজ্ঞেস করেন মাকে যে এই যে ডায়রিয়া নিয়ে আসছে, ও যে বমি করতেছে, ওর ঘুম কেমন? মা যদি বলে যে না স্যার উনি একটু ঘুমাচ্ছে না, একটু পর পর দেখে আমি জেগে উঠতেছে, আর যতটুকু ঘুমায় মনে ঘুমের মধ্যে আমার বাচ্চাদের ঠান্ডা লাগলো, যেরকম নাকের একটা ঘর 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 আওয়াজ হয়, ঠিক ওরকম একটা ঘর ঘর আওয়াজ। আর যখন তাকাই থাকে তখন সে একটু দরজা বা খোলামেলা জায়গার দিকে তাকাই থাকে। মানে এখানে দরজা বলতে আসলে উইন্ডো তো বাচ্চারা বুঝবে না, একটু খোলামেলা যেখানে আলো আছে সেই দিকে সে তাকাবে, মানে আলোর দিকে। হ্যাঁ, বাস এই একটা লক্ষণে কিন্তু তাদের যথেষ্ট। এবং এই লক্ষণটার উপরে কিন্তু আমাদের আরো 3টা রেমেডি আছে, একটা ল্যাটেসিস, একটা অ্যাকোনাইট, একটা গ্র্যান্ডিফল। হ্যাঁ, তাহলে আমাদের 3টা রেমেডির সাথে কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। তারপরে আর কি আছে? গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কি আছে? ইনটলারেন্স টু মিল্ক। দেখেন, বাচ্চা দুধ খাবে না, টলারিং করতে পারবে না, সে দুধ খেতেই পারবে না। দুধ খেলে তার কি হবে? দুধ খেলে তার সেটা বমি, মানে বমি হবে, চাকচাক বমি। এটা একটা খুবই সুন্দর, ইথুজা দিয়ে যে কত বাচ্চাকে ভালো করছি। মা এসে বলবে যে আমার বুকের দুধ খাওয়ার সাথে সাথে তার চাকচাক বমি হইতেছে, বমিটা দুধের মতো চাকচাক বমি হইতেছে, একদম ইথুজা আপনি দিয়ে দিলেন তাকে। আর একটি বিষয় এখানে আমি বলে রাখছি, যদিও আজকে সাবজেক্টের সাথে আমার এটা যাচ্ছে না, তারপরে কথা প্রসঙ্গে চলে আসে তাই বলতেছি। 1 থেকে 6 মাস পর্যন্ত কোনো শিশু যদি আপনার চেম্বারে আসে,
তাহলে আপনি চেষ্টা করবেন তার মাকে ওষুধ দিতে, বাচ্চাকে নয়। হ্যাঁ, তার মাকে ওষুধ দিবেন। যদি দেখেন একান্তই প্রয়োজন, বাচ্চা একদম লেতায় গেছে কিংবা একদম সিরিয়াস মুভমেন্টে আছে, তখন আপনি বাচ্চাকে দিতে পারেন, কিন্তু বেশিরভাগই চেষ্টা করবেন মাকে ওষুধটা দিতে। হ্যাঁ, কারণ মা দুধ খাওয়ার মাধ্যমে কিন্তু বাচ্চাটার মধ্যে যাবে, কারণ 1 থেকে 6 মাস পর্যন্ত কিন্তু বাচ্চাদের আসলে কোনো মেডিসিন বা মায়ের দুধ ছাড়া অন্য কোনো খাবার না দেওয়াটাই ভালো। কিন্তু আমি কিন্তু আবার এটা বলি না যে একেবারে দেওয়া যাবে না। ওই যে বললাম, যদি একদম অন্তিম পর্যায়ে চলে যাবে, বাচ্চা সিরিয়াস থাকে, সেই ক্ষেত্রে আপনি ড্রপে 2-1 ফোঁটা করে বাচ্চাকে দিতে পারেন মেডিসিন। তো যাই হোক, তাহলে এখানে গ্যাস্ট্রোএন্টারাইটিস ইনটলারেন্স টু মিল্ক, অর্থাৎ সে দুধ পছন্দ করবে না। হ্যাঁ, সে বমি করবে এবং সাথে তার ডায়রিয়া হবে, দুধ খেলেই তার ডায়রিয়া হবে, বদহজম হবে। এক্ষেত্রে কিন্তু নাইট্রিক অ্যাসিড এবং ল্যাকডিফ্লোট একটা ওষুধ আছে, এই ল্যাকডিফ্লোটেও কিন্তু এইটা খুব ভালো একটা কাজ করে। এবং সেভারের ভমিটিং এন্ড ডায়রিয়া উইথ ডিহাইড্রেশন। হ্যাঁ, মানে তার ভিতরে ডিহাইড্রেশন হয়ে যাবে যখন সে বমি এবং পাতলা ফেনা করবে। ডিহাইড্রেশন তো আমরা বুঝি, পানি খাবে না একটা বাচ্চা, দুধ খেতে চাবে না, তার মানে কি তার ঠোঁট শুকায় যাবে, তার চাই স্কিন শুকায় যাবে, তার চোখ গুলা শুকায় যাবে, তার প্যালপিলগুলি শুকায় যাবে। তখন বোঝা যাবে যে সে ডিহাইড্রেশনে ভুগছে, এবং সাথে কি তার থার্স্টলেস থাকবে, মানে বাচ্চা পানিটা পর্যন্ত সে মুখে নিতে চাবে না, বা দুধটা পর্যন্ত সে খাইতে চাবে না। 6 মাস পর্যন্ত সে দুধ খেতে চাবে না, 6 মাস বেশি হলে সে পানি বা স্যালাইন খেতে চাবে না। তখনই কিন্তু একজন বাবা মা দ্রুত ছুটে যায় হাসপাতালে স্যালাইন দেওয়ার জন্য, যে আমার বাচ্চা যেহেতু পায়খানা করতেছে, বমি করতেছে, আমি তাকে তা থেকে দ্রুত হাসপাতালে ভর্তি করি, কারণ বাচ্চা তো ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, তাকে অবশ্যই তাকে স্যালাইন দিতে হবে। এমন তো অবস্থা যদি আপনি তাকে ইথুজা দিতে পারেন, তাহলে কিন্তু এই হাসপাতাল থেকে কিন্তু আপনি রোগী কিন্তু চলে আসবে আপনার বাসায়, এবং সে কিন্তু সবসময় মানে বেটার ফিল করবে আর কি। স্কিন, স্কিন কি থাকবে? স্কিন থাকবে টেন্ডেন্সি টু ইরাপশন এবং র্যাশ উইথ হার্পিস। হ্যাঁ, র্যাশ এন্ড হার্পিস, তার স্কিনে, বাচ্চাদের স্কিনে সবসময় একটা ইরাপশন থাকবে, র্যাশ টাইপ হবে। আর হার্পিস তো আমরা জানি তো পানির মতো, ঠোসা ঠোসার মতো, এবং সেটা বেশিরভাগ নাকে হবে, এটা সারা শরীরেও হতে পারে। এটা হচ্ছে তার স্কিন টেন্ডেন্সি। মাইন্ড, মাইন্ডের ভিতরে যদি আমি যাই, তাহলে দেখেন মাইন্ডের ভিতরে কি হবে। এখানে আমাদের একটা ভিতুলকাস, একটা কথা, ভিতুলকাসকে তো আমরা সবাই চিনি। ভিতুলকাস বর্তমানে উনি যে নাম করা একজন হোমিওপ্যাথিক পায়োনিয়ার। তো ভিতুলকাস একটা কথা বলেছিল ইথুজোসানোপিয়াম নিয়ে, যে দ্য ইথুজা পেশেন্ট আর রিসার্ভিস এন্ড সেলফ কনফিডেন্ট, সরি সেলফ কনফিডেন্ট বাট উইথ স্ট্রং ইওয়ার্ড অফ কমেন্ট ইমোশন। অর্থাৎ তারা কিন্তু, ইথুজার বাচ্চারা কিন্তু দেখা যায় যে তাদের ভিতরে ইমোশনটাকে খুব ধরে রাখে। হ্যাঁ, ইমোশনটাকে খুব ধরে রাখে। যেমন তারা কাঁদতে চাচ্ছে, যে সময় কান্না করার দরকার তারা কাঁদতে পারতেছে না, তারা কিন্তু ইন্ট্রোভার্টেড টাইপ, তারা কান্নাটাকে চাপায় রাখতেছে। এটা কিন্তু ইথুজা বাচ্চাদের মধ্যে অনেক হয়। এবং ওদের মধ্যে আর মাইন্ড কি থাকে, যেটা একদম বোল্ড হরফ করে আমাদের ডাক্তার, আমি রোজার মরিসনের বইটা আপনারা ফলো করবেন, ওখানে দেখবেন যে বোল্ড হরফ করে দেওয়া আছে যে সেভারেল অ্যাকুইট উইথ ভমিটিং এন্ড ডায়রিয়া এন্ড এক্সট্রিম পোস্টেরন, সরি আমি অনলাইনে চলে গেছি, devoted entire life of animals and becomes instantly attends to his feeds. হ্যাঁ, collect feeds in great numbers, অর্থাৎ দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময়ই সে মানে পশুদের মতো, হ্যাঁ, মানে জীবনযাপন করতে চাচ্ছে। যেমন একটা বিড়াল বা একটা শিশু কিরকম হঠাৎ করে একটু মানে লেতায় যায়, বিছানার মধ্যে শুয়ে পড়ে, বা একটু আদর করে কাছে আসে। হ্যাঁ, এরকম একটা মেন্টালিটি তার মধ্যে থাকে, এবং সে কি করে বাচ্চাদের নিয়ে আবার খেলতে পছন্দ করে। হ্যাঁ, সরি, মানে যে কি, মানে পিট বাচ্চা, মানে আমি কি বলবো, পশু পাখি বা যেমন বিড়াল ছানা, কুকুর ছানা, হ্যাঁ, এগুলোকে সে কিন্তু খুব কালেক্ট করতে চায়। একটা কুকুর ছানা, একটা বিড়াল ছানা বা পাখির ছানা, ছোট ছোট একটা শিশু, 6, 7, 8 মাসের বাচ্চা বা 1 বছরের বাচ্চা, সে তো কথাই বলতে পারে, দেখবেন তো বিড়াল নিয়ে খেলতেছে, হয়তো কুকুরের কাছে যাচ্ছে, কুকুরকে ধরছে, হাতাচ্ছে। এটা তার ভিতরে কিন্তু খুব প্রমিনেন্ট মতো থাকে। এবং কি থাকে, সে কিন্তু ঘুমাইতে ভয় পায়। হ্যাঁ, ঘুমাইতে ভয় পায় কারণ সে ঘুম থেকে উঠে যায়, তার এটা চিন্তা থাকে যে আমি মনে হয় আর ঘুম থেকে উঠতে পারবো না। এবং আরেকটা হচ্ছে তার সার্জারির ভয় থাকে। হ্যাঁ, সার্জারি ভয় থাকে। তাকে যদি ছোট ছোট একটা বাচ্চাকে যদি বলা হয় যে তোমার আজকে দাঁত উঠাবো বা ইঞ্জেকশন দিব, সে ভয় পাই যাবে। মানে এই কথা বলেই কিন্তু আপনি দমায় রাখতে পারেন। এটা কিন্তু ইথুজা বাচ্চাদের মধ্যে ম্যাক্সিমাম সময় দেখা যায়।
যেমন ইথুজার শিশুরা খুব অসচেতন ভাবে শুয়ে থাকে, হ্যাঁ অসচেতন ভাবে শুয়ে থাকে এবং চোখগুলাকে এমন ভাবে বিস্ফোরণ করে মনে হয় তার এক দৃষ্টিতে তাকায় থাকো, আমি তার তাকায় দেখে মনে করবো যে কিভাবে তাকায় আছে, এবং কি হবে কোনো কিছু উপলব্ধি করার মানে ক্ষমতা তাদের মধ্যে থাকবে না। আর অত্যন্ত মানসিক পরিশ্রম করার পর কিন্তু রুগী আর করতে পারবে না। হ্যাঁ, এটা কিন্তু একদম ইনফেন্ট শিশুদের করে নাই, যারা একটু 6-7 বছরের বাচ্চা তাদের ক্ষেত্রে বলছে। আপনি তাদের কোনো একটা মানসিক স্ট্রেস দিলেন, সেখানে দেখবেন যে তারপর সে তার পড়াশোনা বা যে কোনো তার যে একটা কাজে মনোযোগী দেওয়া সেটা সে দিতে পারছে না, এবং চিন্তা ভাবনা করতেও সে কিন্তু বিব্রত হয়ে পড়ে। একটা ছোট বাচ্চা 5-6 বছরের একটা শিশু, এবং বড়দের ক্ষেত্রেও যা শুধু যে ছোটদের ক্ষেত্রে হবে তা না, বড়দের ক্ষেত্রেও মাঝে মাঝে রেমেডি চাইতে পারে, বেসিক্যালি শিশুদের ক্ষেত্রে যায়। তো দেখা যাচ্ছে আর সব থেকে এখানে যে মাইন্ডটা প্রমিনেন্ট সেটা হচ্ছে ইথুজা রোগীদের মধ্যে মূর্খমি আর মানে পর্যায়ক্রমিক উন্মাদনা দেখা দেয়। মূর্খমি কি মানে যেটা আমি বলতেছি স্টুপিড, যেটা আমি প্রথমে বলে গেলাম যেটা স্টুপিড টাইপ হয়, এরা মূর্খ প্রকৃতির হয় এবং এরা হ্যালুসিনেশনে ভোগে। হ্যালুসিনেশন কি দেখা যাচ্ছে যে দড়িকে সাপ মনে করতেছে, বা বলতেছে যে ওই যে মা দেখো ওই যে ইঁদুর ইঁদুর হেঁটে যাচ্ছে, বিড়াল হেঁটে যাচ্ছে, বা লাঠিটা ধরবো না, লাঠিটা মনে সাপের মতো হয়ে আছে, এরকম হ্যালুসিনেশনে কিন্তু ইথুজার বাচ্চারা কিন্তু ভোগে। যেমন এক কল্পনা করে তার সারা ঘর ধরে ইঁদুর আছে, ইঁদুর বেড়াচ্ছে, এগুলো তার একটা মানসিক উন্মাদনা। হ্যাঁ, আর ওরা হচ্ছে ও শিশুদের কি কিন্তু ওরা ইথুজা রোগীরা কিন্তু যন্ত্রণায় কাঁদে, ওরা একটু ব্যথা পাচ্ছে বা যে কোনো যন্ত্রণায় এরা কিন্তু খুব কাঁদতে থাকবে। আবার দেখা যায় যে বিকাল দিকে তারা খুব ভদ্র হয়, সারাদিন যত দুষ্টামি করুক কিন্তু বিকাল দিকে ওরা খুব ভালো থাকে। আর বিকালের পরের সময়টা তারা আবার বদমেজাজি, দেখেন এটা দুইটা প্রমিনেন্ট, বিকাল দিকে এসে ভালো থাকবে কিন্তু বিকালের পরের সময়টাতে মানে রাত বা রাত থেকে সকাল পর্যন্ত এই সময়টাতে তারা খুব বদমেজাজি থাকে, রাগারাগি করবে, টানাটানি করবে, চিরাচিরি করবে, এবং একা থাকতে পারে না, একা থাকতে তারা বেশিরভাগ সময় বিষণ্ণতায় ভুগে। তো যাই হোক এই এই হচ্ছে ইথুজার যেটা কম্পেয়ার মেডিসিন সেটা হচ্ছে অ্যান্টিমক্রুট, আর্সেনিকা মেলবাম, ক্যালকেরিয়া কার্ড, এগুলি হচ্ছে কম্পেয়ার, আমরা যে মেডিসিন গুলোতে কম্পেয়ার করতে পারি। সিমিলার কি অ্যান্টিমক্রুট তারপর ক্যালকেরিয়া কার্ড, অ্যান্টিডোট হইতেছে ওপিয়াম, এবং অ্যান্টিডোটের প্লাসিবো প্লাম্বাম মেটালিকাম। আর এটির ডিউরেশনটা হচ্ছে 30 থেকে 30 দিন পর্যন্ত এর হচ্ছে ডিউরেশন। তা আমি যদি ইথুজার এখানে আরেকটু আমি একটু করতে চাই, সেটা হচ্ছে ইথুজার বাচ্চারা কিন্তু দুধ সহ্য করতে পারে না। হ্যাঁ, দুধ পান করা মাত্রই কিন্তু এরা মানে বড় বড় চাপ চাপ দইয়ের মতো আকারে বমি করবে, এবং তারপর তার অবসন্ন হবে, দুর্বল হয়ে যাবে এবং ঘুমায় যাবে। যেমনি দুধ পান করার পরেই শিশুর এই সমস্যা। আর বেশিটার সময় যেটা হচ্ছে শিশু দাঁত ওঠার সময়, দাঁত ওঠার সময় অনেক বাচ্চাদের দেখবেন অজীর্ণতায় ভুগতেছে, বদহজম হচ্ছে, এবং হঠাৎ করে তারা দুধের মতো ফেনাযুক্ত অথবা হলদে জলের মতো তারা বমি করতেছে। হ্যাঁ, তারপর আবার মানে দুধ ছানা কাটার মতো বমি করতেছে, অর্থাৎ ছানার মতো দুধের মতো বমি, একটু অজীর্ণ ভাব, বদ হজম, আবার শিশু দাঁত ওঠার সময় পাতলা পায়খানা, এই সকল ক্ষেত্রে কিন্তু ইথুজারা খুব ভালো কাজ করে। আরেকটা আছে যেটা হচ্ছে অ্যাপিলেকটিক আক্ষেপ, যেটা আমরা বলি, সেটা হচ্ছে যে ওই সময়ে যখন শিশুদের যে এই সমস্যাগুলি দেখা যায়, বমি বা ঘুম বা অবসন্ন দুর্বলতা, তখন ওদের বৃদ্ধাঙ্গুল গুলি মুষ্টিবদ্ধ হয়ে রাখে। হ্যাঁ, এবং মুখ লালচে হয়ে যায় এবং চোখের তারায় তার নিচের দিকে করে ফেলে, চোখের পাতাটা তার নিচের দিকে করে ফেলবে যখন এই প্রবলেমগুলি তাদের দেখা যাবে। বিশেষ করে যখন দাঁত উঠবে, দাঁত ওঠার সময় তাদের দেহটা শক্ত হয়ে যাবে এবং নাড়ি ছুট এবং খুব দ্রুত চলবে। হ্যাঁ, এবং বমির আগে এবং পরে আক্ষেপের ক্ষেত্রে কিন্তু এই ইথুজাসাইনোভিয়া ভালো একটা রেমেডি। এর ডিউরেশনটা হচ্ছে 20 থেকে 30 দিন। হ্যাঁ, আর আমরা যখন তাকে দিব তখন অবশ্যই 3, 30 অথবা 200 শক্তিতে আমরা ব্যবহার করব, এর উপরে যাব না, কারণ শিশুদের ক্ষেত্রে খুব বেশি না যাওয়াটাই ভালো শক্তি। আচ্ছা, এবার আসি এলোসোকোট্রিনা। এলোসোকোট্রিনা এটা আমরা একটু এর একটা গ্লাস পরিচিতি নিয়ে নেই। সোকোটিনা অফ এলোস এটা কমন নাম, এটা কিংটম হচ্ছে প্ল্যান্টস। জি, বললেন যে সমস্যা হচ্ছে না ম্যাডাম, আমি বলছিলাম যে আঙ্গুল মুঠা করে ধরে ওটা হচ্ছে কোন সময় কোন রোগের সময় ওটা বাচ্চা হয় এরকম করে বললেন। প্রশ্ন লিখে রাখেন, আমি লেকচারে পরে আপনাদেরকে বলছি। হ্যাঁ, লিখে রাখেন, ঠিক আছে, লিখে রাখেন, আপনি নোট করে রাখেন, আমার প্রেজেন্টেশন শেষ হলে তারপর আপনি প্রশ্ন করবেন। সাকোট্রিনা, এলোসোকোট্রিনা, এটার কিংডম হচ্ছে প্ল্যান্টস, আর স্টেজ হচ্ছে অ্যাকুইট এবং ক্রনিক দুইটাই, সাইড লিফট লেফট টু রাইট, মাইডম হচ্ছে সোরিক, সাইকোটিক এবং টিউবারকুলার।
থার্মাল স্ট্রেস হচ্ছে হট, অর্থাৎ এলোর পেশেন্টেরা হট হবে, এবং এটা হচ্ছে অনলি পলিক্রেস্ট মেডিসিন। হ্যাঁ, এটা ফার্স্টে আনকোয়েঞ্চেবল, অ্যাপিটাইট ইনক্রিজ ডিটিউস দুটাই হতে পারে, সেন্সিটিভিটি খুব হাই। আর মুন ফেস ফার্স্ট কোয়ার্টার, লাস্ট কোয়ার্টার নিউ মুন ফেস, এটা তো আমরা জানি, এগুলো সব কমন কথা। এই দেখেন ঘৃতকুমারী, এটা দেখছেন না আপনারা, সবাই চিনেন না? এটা কিন্তু আমরা সবাই চিনি, আমাদের সব জায়গায় আছে ঘৃতকুমারী, আমরা যেটাকে যে ই বলে থাকি, ওই কি বলে অ্যালোভেরা, অ্যালোভেরা। হ্যাঁ, এই অ্যালোভেরা থেকে কিন্তু অ্যালোসোপট্রিনা তৈরি হয়। ঠিক আছে, এই গাছটা কিন্তু একদমই কমন এবং সব জায়গায় আছে, এটা কিন্তু অ্যালোসোপট্রিনা। তাহলে অ্যালোসোপট্রিনা জেনারেলটা আমরা কি করবো? জেনারেলটা হইতেছে ওয়ার্ম এন্ড অ্যাগ্রাভেশন বাই হিট, অর্থাৎ তার গরম থাকবে এবং সবকিছুতে তার হিটে বাড়বে, সবকিছুই তার হিটে বাড়বে। আরেকটা আছে জেনারেল এমুনেশন বাই কোল্ড এন্ড স্পেশালি কোল্ড অ্যাপ্লিকেশন, মানে তার বাড়বে হচ্ছে হিটে আর কমবে হচ্ছে ঠান্ডা অ্যাপ্লিকেশনে। এলোসোপট্রিনার মাথা, হেডে দেখেন কি দেখেছে, হেডেক এমুনেশন বাই কোল্ড অ্যাপ্লিকেশন, অর্থাৎ মাথা ব্যথা, এবং এটা আমরা জানি যে যেহেতু প্রত্যেকটা বিষয়ে তার কোল্ড অ্যাপ্লিকেশনে কমবে, এবং এটা একটু বোল্ড করে দেওয়া। পেশেন্ট যদি বলে যে আমার হেডেক এবং আমার সেটা কোল্ড দিলে, মাথা ঠান্ডা দিলে বা ঠান্ডা পানি দিলে আমি আরাম বোধ করি। সেভারাল কনজেশন, হেডেক, ওয়াটস এন্ড হিট, অর্থাৎ বেশিরভাগ সময়ই পেশেন্টেরা বলবে যে আমার মানে মাথাটা মনে হয় একদম কনজাস্টিভ হয়ে আসছে, মানে কি একদম চেপে ধরতেছে। হ্যাঁ, এবং সেটা গরম হলে খারাপ লাগে, চেপে ধরতেছে এবং গরম হলে খারাপ লাগে, এবং সেটা কি তার এই যে মাথা ব্যথাটা, এটা বেশিরভাগ সময় অল্টারনেটিং করে তার ব্যাক পেইনে চলে যাবে। আর যদি কারো হেমোরেডস এবং ডায়রিয়া থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তার মাথা ব্যথাটা প্রবল হবে, যদি কারো হেমোরেডস এবং ডায়রিয়া থাকে। হেমোরেডস মানে অশ্ব, আর ডায়রিয়া অর্থাৎ আমরা জানি এই হেমোরেডস এবং অশ্ব থাকলে কিন্তু তার এই মাথা ব্যথাটা প্রকট আকারে হবে। এবার আসে অ্যাবডোমেন, অ্যাবডোমেনে কি কন্ডিশন হিট ইন দা লিভার, অর্থাৎ তার লিভার খুব গরম, সে ভিতর থেকে অনুভব করবে যে আমার মানে লিভারটা আর কি মনে হয় একটু গরম হয়ে গেছে, এবং সেটা মনে কোনো কিছুতে চেপে ধরে আসে। কন্ডিশন মানে একদম মনে হয় চেপে ধরার মতো একটা অনুভূতি তার ভিতরে থাকবে। এবং আর কি, এবং অ্যাবডোমেনে পেইন করবে, বিশেষ করে স্টুল করার মানে টয়লেট করার আগে। হ্যাঁ, টয়লেট করার আগে, এবং যখন কোনো পেশেন্ট যদি ড্রাইভিং করে, হ্যাঁ মানে এখান থেকে সেখানে যায়, হাঁটা চলা, এখান থেকে সেখানে যায়, এক জায়গা থেকে এক জায়গায় ড্রাইভিং করে, তাহলে কিন্তু তার সেই ক্ষেত্রে কিন্তু এই মানে টয়লেটে প্রবলেম হবে। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে অশ্বরোগী ট্রিটমেন্ট করতে গেলে কিন্তু আমরা এটা পাই, অশ্বরোগীরা কিন্তু বলে যে আমার এমনিতে কোনো সমস্যা হয় না, কিন্তু আমি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, ড্রাইভ করি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, তখন আমার টয়লেটে সমস্যা হয়, তখন আমার টয়লেট করতে আমার খুব শক্ত হয় মল, এবং আমার টয়লেট করলে আমার এনার্জি পেইন অনুভব হয়। তাদের ক্ষেত্রে কিন্তু এই এলোসোপট্রিনা খুব ভালো একটা রেমেডি। এবং আরেকটা কি আছে, রামলিং এন্ড ডিস্টেনশন ইন অ্যাবডোমেন, মানে রামলিং কি তার পেটের ভিতরে সবসময়, ডিস্টেনশন মানে হইতেছে যে মানে যেটা হচ্ছে যে হয়ে থাকে পেট ফাঁপা বলি আমরা যেটাকে। হ্যাঁ, যে পেটটা ফেপে আছে, সে বুঝতেছে যে আমার মনে হয় অ্যাসিডিটি হচ্ছে, এরকম একটা ভাব, এবং তার ভিতরে রামলিং মানে একটা আওয়াজ, রামলিং একটা গড়গড় 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 একটা আওয়াজ তার ভিতরে থাকবে, পেটের ভিতরে থাকবে, এরকম একটা কমপ্লেন পেশেন্ট আপনাকে দিবে। রেকটাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিছু লিখিনি কারণ অনেক পয়েন্ট আছে, তাই আমি রেকটামে কোনো কিছু লিখিনি। হ্যাঁ, তো রেকটামটা দেখেন এটা কি হবে এদের, কারণ এই ইটা এলোসোপট্রিনাটা মূলত রেকটামের উপরেই খুব ভালো কাজ করে। আমাদের সিনিয়র একজন স্যার এলোসোপট্রিনাকে বোঝাইতো যে এলো আর গেলো, মানে তার টয়লেট এমন ভাবে হবে যে সে যাইতে যাইতে টয়লেট করে ফেলবে। এটা হইতেছে এলোসোপট্রিনার একটা মানে প্রধান বৈশিষ্ট্য, যে তাকে যাওয়ার আর সময় দিব না, সে এলো আর গেল, মানে যাইতে যাইতে শেষ, কাজ শেষ। Diarrhea, sudden urging for stool, especially in the morning, which drives from this bed. দেখেন তার ডায়রিয়া মানে টয়লেটটা হঠাৎ করে হবে, ওই যে বললাম যে এমন ভাবে হবে যে সে যে বিছানা থেকে যে টয়লেট পর্যন্ত যাবে, এই যাওয়া পর্যন্ত তারা সময় দিবে না, এবং বিশেষ করে সেটা হবে সকালবেলা।
পেশেন্ট বলবে যে আমার সকালবেলা ঘুম থেকে উঠার পরেই আমার এমন অবস্থা হয়, আমি মানে বাথরুম মধ্যে যাইতেই পারি না, পারলে কাপড় চোপড় মনে হয় বাথরুমে যাওয়ার আগে আমার নষ্ট হয়ে যায়। একটা কথা, এটা কিন্তু সালফারের মধ্যেও আছে। হ্যাঁ, এটা কিন্তু সালফারের মধ্যে আছে। সালফারের স্টুল, তাহলে আবার এলোর স্টুল কিন্তু আমাদের কিন্তু আলাদাভাবে দেখতে হবে। সালফারের স্টুল কি তার ইচিং থাকবে, দুর্গন্ধ থাকবে, তার পায়খানা টাইট হবে, তার মলদাল ব্লাডি হবে, কিন্তু আবার এলোক্সোফোর্টিনার কিন্তু টাইট হবে না, তার পায়খানা কিন্তু নর্মালি হবে। হ্যাঁ, এবং ব্লাডও থাকবে না, ইচিংও থাকবে না। তাহলে এখান থেকে কিন্তু আমরা রেকটামের থেকে এলোক্সোফোর্টিনার কিন্তু আমরা দুইটাকে আলাদা করতে পারতাছি। এবং এখানে দেখেন তার আর্জিং স্টুলটা হবে কখন, বেশিরভাগ সময় ভোর 5টায়। একদম ফজর নামাজ কেউ পড়ে বলবে যে আমি তো একদম আমার প্রতিদিন ঘড়ি কাটার মতো, আমাকে আর ডাকতে হয় না, কারণ টয়লেটই আমাকে জাগাই দেয়, আমি সকালবেলা উঠি আমি টয়লেটে যাই, একদম ভোল্ট করে দেওয়া। সেটা সালফারের মধ্যেও আছে, কিন্তু সালফারের থেকে সালফার এবং এলোক্সোফোর্টিনার দুটোর মধ্যে কিন্তু খুব চমৎকার করে দেওয়া আছে যে আপগ্রেড স্টুল এট 5 AM। হ্যাঁ, involuntary stool especially when passing fetus must contradict to avoid accident। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট অর্থাৎ তার হইতেছে ইনভলেন্টারি স্টুল, মানে সে আটকায় রাখতে পারতেছে না, এবং কি হইতেছে তার যখন ফ্লেটাস আসছে মানে অধবায়ু আছে আসতেছে, এই অধবায়ুর সাথেও কিন্তু সে টয়লেট করে ফেলতেছে। এবং অনেক পাতলা পায়খানার রোগী, অনেক ডায়রিয়া রোগী আপনাদের কাছে আসবে, যখন আপনারা জিজ্ঞাসা করবেন যে আপনার যে অধবায়ু, আপনি যে বায়ু দিচ্ছেন, এই বায়ু দেওয়ার সময় তো পায়খানা হচ্ছে, সে বলবে যে হ্যাঁ আমি যে বসে আছি আমি দেখতেছি যে আমি বায়ু দিতেছি, কিন্তু এর ফাঁকেও দেখা যাচ্ছে যে আমার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে। তার মানে সে তার ইনভলেন্টারি, সে নিজে কিন্তু সেটাকে আটকায় রাখতে পারতেছে না, তার মনের অবচেতন মনেই কিন্তু সেটা হয়ে যাচ্ছে, সে কোনোভাবে সেটাকে কন্ট্রোল করতে পারছে না। এবং একটা কি হচ্ছে, যদি সে কোন ধরনের ডায়রিয়ার ওটস থাকে, মানে খারাপ থাকে, যদি সে কোনো ধরনের মানে ড্রিঙ্কিং মানে বার জাতীয় খাবার খায়, মানে বিয়ার, একটু মদ্য জাতীয় খাবার, বা একটু কি বলবো হাইলি ফুড যেগুলো খায়, এগুলো খেলে কিন্তু তার এই ডায়রিয়াটা খুব বেশি খারাপ হয়। এবং বেশিরভাগ সময় দেখা যায় এই ডায়রিয়া অল্টারনেটিং উইথ হ্যামোরেজ, যাতে ডায়রিয়া একবার ডায়রিয়া হবে আবার দেখা যাবে যে হ্যামোরেজে ভুগবে। হ্যামোরেজে কি, তার পায়খানা টাইট হবে, ব্লাড বের হবে, ইচিং হবে, সে বসতে পারবেন না। আবার রুগী বলবে যে ও কিছুদিন আমার এরকম হয়, কিছুদিন আবার পায়খানা এমন নরম হয় যে আমার একদম মানে রেজে যেতে আমার কাজ শেষ। দুইটা কিন্তু অল্টারনেটিং, তাহলে হ্যামোরেজও থাকবে এবং সাথে তার ডায়রিয়াও থাকবে, আর মিউকাস থাকবে, মিউকাস থাকবে, এবং তার স্টুলে কিন্তু মানে তার স্টুলটা কি কেমন হবে, জেলির মতো হবে, লাইট জেলি, যেখানে লাম্প থাকবে, প্রচুর লাম্প থাকবে। এখানে যদি পেশেন্ট আপনাকে জিজ্ঞাসা করে, আপনি যদি জিজ্ঞাসা করেন পেশেন্টকে যে আপনি যে পায়খানাটা করেছে দেখতে কেমন, সে বলবে যে আম যায় আমার পায়খানায়। সে তো জেলি বুঝবে না, সে বলবে যে আমার পায়খানায় আম যায়, একদম জেলির মতো, থকথকা থকথকা একদম জেলির মতো তার পায়খানাটা হবে, এটা কিন্তু বোল্ড করে দেওয়া আছে। এবং কি থাকবে সাথে, এবং পায়খানা যখন সে করবে আওয়াজ হবে। হ্যাঁ, যখন তার স্টুলটা পাস হবে তখন আওয়াজ হবে, মানে প্রচুর গ্যাস নির্গত হবে তার পেট থেকে। হ্যাঁ, প্রচুর গ্যাস নির্গত হবে, এবং সেটা তার এটাও ইনভলেন্টারি, সে ইচ্ছা করলেও কিন্তু সেটাকে সে ধরে রাখতে পারবে না, এত পরিমাণে তার গ্যাস পাসিং হবে। এবং আরো এখানে কিছু আছে যাদের হ্যামোরেজ আছে, হ্যাঁ, এবং চেপে ধরার মতো, কিংবা এই যে আঙ্গুলে থুকার মতো, পেশেন্ট এসে বলবে যে আমার যে অশ্বটা আছে সে অশ্ব দেখা যাচ্ছে আঙ্গুলে থুকার মতো অশ্ব। হ্যাঁ, আঙ্গুলে থুকার মতো অশ্ব, এবং আমি যদি ঠান্ডা কোনো কিছু দেই তাহলে আরাম পাই, আর আমার যে ফ্লেটাসটা বের হয় মানে অধবায়ুটা বের হয়, এটা খুব হট বের হয়, মানে গরম বের হয়, তাহলে কিন্তু আপনি এখানে হ্যামোরয়েড পেশেন্ট হিসেবে ট্রিটমেন্ট করে ফেললেন। কি কি থাকবে, থোকা থোকা থাকবে তার এইটা হ্যামোরেজটা, মানে অশ্বটা থোকা থোকা থাকবে, সে থোকা থোকা থাকলে সে সেখানে যদি ঠান্ডা পানি দেয় সে বেটার ফিল করবে, আরাম বোধ করবে, এবং তার যে বায়ুটা হবে সেটা গরম থাকবে। এবং সে বলবে যে আমার যখন হেমোরাইজটা হয় আমার মনে হয় এটা আমাকে খুব চেপে ধরতেছে, মানে আমার কি এনাসটা খুব চেপে ধরতেছে, রেকটামটা চেপে ধরতেছে, এরকম একটা অনুভূতি কিন্তু পেশেন্ট আপনাকে বলবে। তাহলে এটুকের মধ্যে কিন্তু আমরা ধরে নিতে পারি যে এই রেকটামের ক্ষেত্রে কত ভালো একটা রেমেডি হচ্ছে এই এলোসোপোটিনা। হ্যাঁ, আবার এই যে অশ্ব রোগীদের ঠেলামারা ব্যথা থাকবে, ঠেলামারা ব্যথা থাকবে, কত ভাব থাকবে, মনে হবে যে আমার মনে হয় একটু ছোঁয়া না লাগাইলে মনে ভালো লাগে, এবং ভীষণ চুলকাবে অসুরোগের ক্ষেত্রে। আর এতে মল ত্যাগের পর্বে, হ্যাঁ, মল ত্যাগের সময় তারা কিন্তু প্রচুর পরিমাণে ফুথানি দিবে, এবং
মানে বায়োনিশন হবে, এবং যেটা ওই যে বললাম যে একটু আওয়াজ হবে, গড়গড় গড়গড় আওয়াজ, এবং মলত্যাগের মধ্যে কিন্তু এই গড়গড় আওয়াজটা কিন্তু তার মধ্যে কিন্তু চলে আসবে। ব্যাক ব্যাকটি কি থাকবে? লো ব্যাক পেন অল্টারনেটিং উইথ হেমোরেডস অর হেডেক। এটা কিন্তু আমরা স্কলারশিপসেও কিন্তু আমরা পাই। কি থাকবে? লো ব্যাক পেন থাকবে, মানে পিছনের দিকে তার ব্যাক পেন থাকবে, এবং সেটা অল্টারনেটিং থাকবে। হেমোরেজ থাকবে, হেমোরেজ ভালো হইলে তার হেডেক থাকবে, মাথা ব্যথা থাকবে। এবং এখানে স্কলারশিপস একটা মেডিসিনে যেটা আছে, যে কারো যদি হেমোরেজ এর সাথে যদি ব্যাক পেন থাকে, তাহলে কিন্তু স্কলারশিপস কিন্তু চমৎকার একটা রেমেডি। এবং পেশেন্ট যদি বলে যে আমার আমি যখন টয়লেট করি, আমার মনে হয় টয়লেটের জায়গায় কে যেন শুকনো শুকনো কাঁচ দিয়ে রাখছে, কাঁচের গুঁড়া, মনে হয় কাঁচের মতো চিনচিন করে ফাটতেছে, আপনি স্কলারশিপ দিয়ে দেখেন, ইনশাল্লাহ ব্যর্থ হবেন না। খুব চমৎকার একটা রেমেডি কিন্তু স্কলারশিপ। সাথে কিন্তু স্কলারশিপটাও কিন্তু এই অশ্বের সাথে কিন্তু করানো হয়ে গেল। আমার আসলে যখন যে রেমেডিটা মনে আসে, আমি সাথে সাথে পড়াই দিই, কারণ আসলে কম্পেয়ার করে না করলে কিন্তু কখনো রেমেডি সঠিকভাবে শেখা যায় না। স্লিপে কি আছে? ড্রিমস অফ স্টুল অর অফ সোয়েলিং হিমসেলফ। মানে এই এলোসোকোটিনার পেশেন্টদের যখন আপনি জিজ্ঞাসা করবেন যে আপনি কি ধরনের স্বপ্ন দেখেন, সে বলবো যে আমি বেশিরভাগ সময় মনে হচ্ছে যে আমি বিছানায় পায়খানা করিতেছি, বা এই সেটা সে পায়খানা করতেছি, এবং ওগুলো আমার গায়ে মাখাইতেছি, কিংবা মাটি নিয়ে আমি খেলতেছি, গায়ে মাখাচ্ছি, মানে নোংরা কোনো কিছু সে সবসময় তার গায়ে মাখাচ্ছে, বা টয়লেট গুলা নিয়ে স্বপ্ন দেখছে। এই ধরনের স্বপ্ন তার মধ্যে কিন্তু সব থেকে বেশি থাকবে। এবং এদের উদারময়টা কি থাকবে? এবার এদের এলোসোকোটিনার উদারময়টা থাকবে যে তারা পান এবং কোনো কিছু খাওয়ার এবং আহার করা মাত্রই তার পায়খানায় ছুটে যাবে, মানে খাইতে দেরি কিন্তু তার টয়লেটে যেতে দেরি নেই। এটা কিন্তু প্রোটন টিকের মতো আছে। প্রোটন টিকের মধ্যে আছে। তাদের উদারময় রোগীদের খাওয়ার আগে টয়লেট ঠিক করবে, যে আমি যে খাবো, খাইলে তো আমার বাথরুমে যাইতে হবে, তাহলে আমি টয়লেট ঠিক করি। এবং পুরাতন আইবিএস রোগী আমরা কিন্তু অনেক সময় কিন্তু এলোসোকোটিনার মাধ্যমে কিন্তু আইবিএস এর রোগীগুলো খুব ভালো হয়। আইবিএস রোগীদের কি হয়? চা একটু খায়, খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের টয়লেটে যাইতে হয়, এবং সবসময় একটা লাইট জেলি জেলি ভাব বা টয়লেটের একটা জেলি জেলি ভাব কিন্তু তাদের মধ্যে থাকে। এবং এটা কি হয়? মানে বেশিরভাগ সময় ওই যে ভোরবেলা আমি বললাম যে খুব ভোরবেলা কিন্তু তাদের এই মলত্যাগ করতে কিন্তু বাধ্য হয়। আর এই যে যে মাথা ব্যথাটা গরমে বাড়ে, ঠান্ডা যদি প্রয়োগ করা হয় তাহলে আবার কমে, আবার কোমরে এবং বাতের ব্যথাটা কিন্তু পর্যায়ক্রমে আসে। আর দেখবেন এই এলোসোকোটিনার পেশেন্টদের স্কিনে বেশিরভাগই সময় ঠোঁট, পচরা, চুলকানি এই ধরনের নিয়ে বেশিরভাগ হয় এই এলোসোকোটিনার পেশেন্টদের। তাদের স্কিনের বেশিরভাগই দেখবেন শীতের শুরুতে, তারা বলবে যে শীতের শুরুতে আমার এই যে খোঁজ, পাঁচরা, চুলকানি এই ধরনের প্রবলেম গুলো বেশি দেয়। আর এলোসোকোটিনার পেশেন্টেরা সাধারণত বেশিরভাগ সময় তারা আলসে হয়। হ্যাঁ, আলসে, এবং তাদের দেখলে মনে হবে যে সবসময় একটা ক্লান্তি ভাব, মানুষের দৈহিক পরিশ্রম বা যে কোনো পরিশ্রমে ক্লান্ত তাদের জন্য খুব উপযোগী, কিন্তু তারা মানে পরিশ্রমটা খুব কম করতে পারে, একটু আরাম আয়েসে একটু কাটানোর চেষ্টা করি এলোসোকোটিনার পেশেন্টেরা। এবং বৃদ্ধদের, বিশেষতভাবে স্ত্রী লোকদের যাদের একটু মাংসপেশি শিথিল বা যাদের একটু ঘাম বেশি হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই এলোসোকোটিনার মেডিসিনটা খুব ভালো একটা রেমেডি। আর ক্লিনিক্যাল অধ্যায় যদি আমরা যাই, যে ক্লিনিক্যালে কি কি ক্ষেত্রে কাজে লাগে এলোসোকোটিনাটা, যেমন ডায়রিয়া, চমৎকার একটা রেমেডি। হ্যাঁ, ডায়রিয়া, তারপরে কোলাইটিস আলসারেটিভ আমরা যেটাকে বলি, মানে আলসার যেটা হয় এই আলসারেটিভ ক্ষেত্রে। তারপরে আপনার এই যে হেমোরেডস এর ক্ষেত্রে, হেডেক, মাথা ব্যথার ক্ষেত্রে, হারপিস, যে মুখের ভিতর থেকে হারপিস বের হয়, এবং বাউল ডিজিজ, যে কোনো ধরনের ইনফ্লামেটরি বাউল ডিজিজ এটার ক্ষেত্রে, এবং লো ব্যাক পেইন যদি থাকে, তাহলে এই ধরনের ক্ষেত্রে কিন্তু এই এলোসোকোটিনাটা কিন্তু খুব সুন্দর কাজ করে। আর এলোসোকোটিনার কমপ্লিমেন্টারি হইতেছে সালফার। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে আমি বললাম এটা অয়েল রেমেডি হচ্ছে ক্যানিডিজ, সালফার, সালফিউরিক অ্যাসিড, এটি হচ্ছে ওয়েল ফলস। আর এটা সিমিলারই হচ্ছে অ্যামোনিয়াম, ব্যাম্বোজিয়া, নাক্স ভূমিকা। আচ্ছা, সালফারটা সব জায়গাতে আছে, দেখেন সালফার আপনার কমপ্লিমেন্টারিও আছে, ফলজ ওয়েলও আছে, কম্পেয়ারও আছে, এবং সিমিলারেও আছে, এবং সালফার আবার দেখেন অ্যান্টিডোরও আছে। তার মানে কি সালফার কিন্তু এলোসোকোটিনার সাথে কিন্তু অতপ্রত ভাবে কিন্তু লেগে আছে এই এলোসোকোটিনার সাবজেক্ট।
আর এর অ্যান্টিডোটের আমরা বললাম এই ডিউরেশন হচ্ছে 30 থেকে 40 দিন পর্যন্ত হচ্ছে এর ডিউরেশন। যাই হোক, এই হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে তুলে ধরা। আজকের মধ্যে এখানেই আমার প্রেজেন্টেশন শেষ করলাম। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এখন বলতে পারেন। ম্যাডাম রেকটাম বলছেন, রেকটামটা হ্যাঁ বলেন, কি একটা কোশ্চেন বলছিলেন, এখন বলেন। রেকটাম অর্থ কি? হ্যাঁ রেকটাম। ম্যাম রেকর্ডিং অফ করে দিব? হ্যাঁ রেকর্ডিং অফ করে দেন, রেকর্ডিং অফ করে দেন। এখন তো আমাদের কথা বলতে হবে। রেকটাম হচ্ছে আপনার যে পায়খানার রাস্তা, মানে যেটা যে রাস্তাটা